নমস্কার। আজকের রবীন্দ্রনাথের ১৬৫তম জন্ম দিবস বা আবির্ভাব দিবস। এই দিনে রবীন্দ্রনাথের বেশ কিছু লেখা, তার মধ্যে ন্যাশনালিজম, সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকের সেই লেখাটা কেন প্রাসঙ্গিক, তার আগে আমি একটু দু এক কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথের যে ভাবনা ছিল, সেই ভাবনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সমাজতাত্ত্বিক বেনেডিক্ট অ্যান্ডারসন তার বিখ্যাত বই ইমাজিন কমিউনিটিতে বলেন, এ নেশন ইজ অ্যান ইমাজিন পলিটিক্যাল কমিউনিটি। এই ইমাজিন কমিউনিটি কোনো বস্তুগত অস্তিত্ব নয়, বরং তা গড়ে ওঠে ভাষা, ইতিহাস ও চেতনার কৃত্রিম নির্মাণের উপর ভিত্তি করে। রবীন্দ্রনাথ এই নির্মাণের মধ্যেই বিপদের গন্ধ পেয়েছিলেন। এসবের মুখোমুখি দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আমাদের শেখান, দেশপ্রেম মানে রাষ্ট্রভক্তি নয়, দেশভক্তি মানে মানুষের প্রতি দায়বদ্ধতা। তিনি বলেন, ব্লাইন্ড প্যাট্রিয়টিজম ইজ এ লাক্সারি, উই ক্যানট অ্যাফোর্ড ইট। ইট ইজ নট লাভ ফর কান্ট্রি বাট এ থ্রেট টু সিভিলাইজেশন। রবীন্দ্রনাথ দেখেছিলেন জাতীয়তাবাদের প্রাথমিক স্তরে যেমন থাকে স্বদেশের প্রতি ভালোবাসা, তেমনি তার অন্তর্নিহিত স্তরে বাসা বাঁধে অপর জাতির প্রতি অবিশ্বাস। এখন এই সমস্ত বিষয় নিয়ে যদি আমরা ভাবি, তো আজকের আমাদের সঙ্গে উপস্থিত আছেন তুষ্টেন্দু ভূঁইয়া মহাশয়, বিশিষ্ট শিক্ষক। তো ওনার কাছ থেকে আজকের আমরা জানবো যে এই ন্যাশনালিজম নিয়ে তাকে ভাবতে হলো কেন। এখন ন্যাশনালিজম নিয়ে ভাবতে হলো কেন বলতে গেলে একটু গোড়াতে চলে যেতে হয়। প্রথম কথা বলে রাখি, কবির মানসিকতা। ছোটবেলা থেকে এটা ঠিক, তিনি ব্রাহ্ম পরিবেশে মানুষ হয়েছেন, বড় হয়েছেন। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে সেভাবেই পরিচর্যা করেছেন। কিন্তু মানবতা বোধ এটা তার মধ্যে থেকে একেবারেই ছোটবেলা থেকে বিকশিত হয়েছে এবং তার বাবার শিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনি একদম প্রথম লগ্ন। একটা অবিশ্বাস্য বিষয় হচ্ছে এই, একটা তরুণ বলা চলে, তার বয়স তখন কত, 17-18, কাব্যগ্রন্থ লিখছেন, কবি কাহিনী। সেই কবি কাহিনীতে কয়েকটা লাইন আমাদেরকে খুব নাড়া দিয়ে যায়। কত দেশ করিতেছে শ্মশান অরণ্য, কোটি কোটি মানবের শান্তি স্বাধীনতা রক্তময় পদাঘাতে দিতেছে ভাঙিয়া, তবুও মানুষ বলি গর্ব করে তারা, তবু তারা সভ্য বলি করে অহংকার। আসলে 1815-তে নেপোলিয়ান পরাজিত হলেন। তারপর থেকে ইংল্যান্ডে একটা শিল্প বিপ্লব হয়েছে এবং গোটা ইউরোপ জুড়ে তা প্রসারিত হয়েছে, উৎপাদন বেড়েছে, একটা বাণিজ্যের টান তৈরি হয়েছে এবং এই দেশগুলো তারা বিভিন্ন রাষ্ট্রকে দখল করছে, কারণ বাজার চাই। এই বাজার চাই এটা তো বললেই হবে না, নিজেরা যে কত সভ্য এর একটা বিজ্ঞাপন দিতে হবে এবং সেই সঙ্গে সেই রাষ্ট্রগুলোকে দখল করতে হবে, সেই ভূখণ্ডগুলোকে দখল করে নিজেদের একটা বাজার তৈরি করতে হবে। কিশোর কবি রবীন্দ্রনাথ তখন, তার মধ্যে কিন্তু তার চোখে কিন্তু এই আগ্রাসনগুলো খুব চোখে লেগেছিল। তিনি তখনই এটা রচনা করেছেন, মানে 17-18 বছর বয়সে। তার মধ্যেই এই বীজটা ছিল। একজন কবির মধ্যে স্বাভাবিকভাবেই যেটা থাকা উচিত, তার প্রথম শর্ত, সেটা তার মধ্যে ছিল। এবং পরবর্তী সময়ে তিনি যখন একটু একটু করে বড় হচ্ছেন, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটগুলো দেখছেন, কি দেখছেন দেখা যাক। সেটা হচ্ছে ইংল্যান্ড, সে তো ভারতবর্ষকে আগেই দখল করে নিয়েছে, এর পাশাপাশি তারা আফ্রিকাকে দখল করছে, বিশ্বের অন্যান্য জায়গাগুলোকে দখল করার চেষ্টা করছে। মোটামুটিভাবে ইংল্যান্ড 1900 শতকের মধ্যে প্রায় 47,54,000 বর্গমাইল এলাকা দখল করে ফেলেছে গোটা পৃথিবীর। আচ্ছা, এবার আমেরিকার কথা বলা যাক। সেও আফ্রিকা সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলগুলোকে দখল করার চেষ্টা করছে, তার মধ্যে চীন আছে। চীনে যখন বক্সার যুদ্ধ হচ্ছে তখন বিভিন্ন দেশ, ফ্রান্স, আমেরিকা সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়েছে। তখন 1900 পূরণ হচ্ছে, 19 শতাব্দী শেষ হচ্ছে। তার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ একটা
কবিতা লিখেছিলেন, সেটা হচ্ছে শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে। তারপরে শেষের দিকে এরকম লিখছেন যে জাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মেরে ভাষাতে চাহে বলের বন্যায়, কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি, শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি। আচ্ছা, ফ্রান্সের কথা ধরা যাক, তারাও নেই নেই করে 35,84,000 বর্গমাইল এলাকা দখল করে ফেলেছে। জাপান, সেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে ঝাঁপিয়ে পড়েছে, আফ্রিকার অঞ্চলগুলোতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার সঙ্গে রয়েছে কি জার্মান, সেও প্রায় 10 লক্ষ বর্গমাইল এলাকা দখল করে ফেলেছে। তাই এগুলো কবিকে ভীষণভাবে নাড়া দিয়েছে। কবির মনে হয়েছিল যে আচ্ছা, এই যে জাতি, এই যে রাষ্ট্র, এদের যে যারা সৈন্যবাহিনী যাচ্ছে, কি বিশ্বাসে প্রাণ দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, কি এমন সাহস, ঘর ছেড়ে অত দূরে গিয়ে কি সেই আদর্শ, সেটা খুঁজতে খুঁজতেই কিন্তু ন্যাশনালিজমকে তিনি একটা উপায় হিসেবে খুঁজে পেয়েছিলেন। আচ্ছা, যেটাই পরবর্তী সময়ে ন্যাশনালিজমের বিভিন্ন দিকগুলো কি সেটা তাকে ভাবতে বাধ্য করেছিল। আচ্ছা, তারই ফলশ্রুতিতে কিন্তু ন্যাশনালিজম। আচ্ছা, তো আপনি বললেন যে কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি, হ্যাঁ হ্যাঁ, শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি। হ্যাঁ, তো এই কথাটা বলার কারণটা কি? এটা শুনতে খুব খারাপ লাগে যে রবীন্দ্রনাথ নিজে একজন কবি, অথচ অন্য কবিদেরকে তিনি কুকুরদের সঙ্গে তুলনা করছেন। আসলে প্রত্যেক ক্ষমতার পাশে কিছু কিছু কবি সাহিত্যিক থাকেন যারা রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা বা ব্যক্তিগত সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টা করেন, অথবা ন্যাশনালিজমে উদ্বুদ্ধ হয়ে চেষ্টা করেন যে রাষ্ট্রের সপক্ষে থেকে জনসমর্থনকে একটা পেতে চেষ্টা করেন। তার মধ্যে ইংল্যান্ডে 2 কবি, বিখ্যাত কবি, একজন হচ্ছেন রুডিয়ার্ড কিপলিং আর একজন হচ্ছেন রুপার্ট ব্রুক। এরা দুজনে এই সাম্রাজ্যবাদের পক্ষে, অর্থাৎ ইংল্যান্ড যে বিভিন্ন দেশকে দখল করছে এবং সেটা অমানবিক হচ্ছে, এই দিকটাকে কিন্তু আলোকিত করছেন না। আলোকিত না করে তারা বরং ইংল্যান্ড যে জাতি হিসেবে কতটা গর্বসম্পন্ন ঐতিহ্যশালী জাতি, সেইটাকে প্রমাণ করার চেষ্টা করছেন। যেমন ধরা যাক হোয়াইট ম্যানস বার্ডেন বলে একটা কবিতা আছে, তার একটা লাইন এরকম, টেক আপ দ্য হোয়াইট ম্যানস বার্ডেন, সেন্ড ফোর্থ দ্য বেস্ট বি ব্রিড, গো ব্লাইন্ড ইউর সন্স টু এক্সাইল, টু সার্ভ ইউর ক্যাপটিভস নিড। এসব লিখে উনি কী বোঝাতে চাইলেন? যে শ্বেতাঙ্গ জাতিকে এভাবে তাদের একটা দায়িত্ব নিয়ে নিতে হবে, মানে নিজেকে কোন স্তরে রাখছেন নিজের জাতিগত সত্তাকে, তার মানে তো অন্যদেরকে ঘৃণাই করছেন। তারই পাশাপাশি আবার তিনি বলছেন এরকম, ও ইস্ট ইজ দ্য ইস্ট, ইস্ট ইস্ট ইজ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইজ ওয়েস্ট অ্যান্ড নেভার দ্য টুয়াইন শ্যাল মিট। মানে কি? মানে যেখানে রবীন্দ্রনাথের সারা জীবনের সাধনা পূর্ব পশ্চিমকে মেলাতে হবে, সেখানে তিনি বলে দিচ্ছেন পশ্চিম পশ্চিম থাকবে, পূর্ব পূর্বই থাকবে, এরা কখনো আসতে পারে না। হতে পারে যেদিন আকাশ এবং মাটি এক জায়গায় এসে যাবে, এটা তো মানে কি অবাস্তবতাকেই তিনি বলে দিচ্ছেন যে এরা এভাবেই থাকবে, একটা ঘৃণা কোথাও। তো এরকম শাসকের পাশে কবিরা থাকে, তা সেই জন্যই কথাটা বলছেন যে কাড়াকাড়ি, কুকুরের কাড়াকাড়ি গীতি আর কি। এরা এভাবে সাম্রাজ্যবাদকে সমর্থন করেছেও। জাপানের কবি নগুচি তিনিও করেছেন, এরকম পাওয়া গেছে অনেককে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার পশ্চিমে জাতীয়তা, বা আমরা বলি ন্যাশনালিজম ইন দ্য ওয়েস্ট, এই প্রবন্ধে জাতি এবং সমাজ, নেশন এবং সোসাইটি, এই 2 ধারণার মধ্যে মৌলিক পার্থক্য তুলে ধরেছেন। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কী বলেছেন? আচ্ছা আচ্ছা, এটা আমি একটু সহজ করে বলার চেষ্টা করি। রবীন্দ্রনাথ বলছেন যে মানুষের শাসনতন্ত্রের 2টো ধরন আছে, একটা হচ্ছে আগ্রাসন, আর একটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা। বলা বাহুল্য রবীন্দ্রনাথ দ্বিতীয়টাতেই বিশ্বাস করেন। এখন দেখা গেছে কি যে মানুষ ওই প্রথমটা সহজ পথ বলে নিয়ে নিতে চায়। যে কোনো জনগোষ্ঠী অন্যকে দখল করে তাকে আমার মতো বানিয়ে নিয়ে আমার যা যাবতীয় সুবিধা ভোগ করতে চাই, এইটা কিন্তু বেশিরভাগ লোকে চায়। আর অন্যদিকে যারা সহযোগিতার ভিত্তিতে এগোয় তারা দ্রুত এগোতে পারে না, কিন্তু তারা একটা স্বাভাবিক পরিবেশে নিজেদের মধ্যে লেনদেন করে এগোতে থাকে। তিনি বলছেন যে সমাজ হচ্ছে একটা স্বাভাবিক সংগঠন, আর জাতি একটা যন্ত্র নির্ভর সংগঠন। সমাজ স্বাভাবিক সংগঠন কেন?
না, সমাজে কেউ কারো উপর চাপিয়ে দেয় না, নিজেরা নিজেদের পারস্পরিক একটা অভিজ্ঞতা থেকে তারা কিন্তু নিজেদের দিক নির্ণয় করে যে আমরা কোন দিকে এগোবো। আর জাতির ধারণা যখন আসে যে জাতিকে এগোতে গেলে এইটা তোমাকে করতেই হবে, সেটা তোমার মানসিকতার সঙ্গে খাপ খাক বা না খাক, তোমাকে করতেই হবে, তাহলে এটা একটা যান্ত্রিক সংগঠন। তিনি বলছেন জাতীয়তাবাদ মানুষকে যন্ত্রে পরিণত করে দেয়, অর্থাৎ রাষ্ট্রের জন্য তুমি বলি প্রদত্ত, তোমাকে যা বলছে তোমাকে শুনে নিতে হবে, তোমার যে নিজস্ব কিছু মত আছে সেটাও যে কোনো গঠনমূলক কাজে লাগতে পারে এটা রাষ্ট্র তখন শুনতে চায় না। আচ্ছা, একটা স্বেচ্ছাচারিতা পেয়ে বসে। তা এইটা রবীন্দ্রনাথ তুলে ধরতে চাইছিলেন, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে তাহলে জাতীয়তাবাদ মানুষকে যন্ত্রে পরিণত করে, তাই নিশ্চয়ই যে মানুষকে তাহলে যন্ত্রে পরিণত করছে কিভাবে, মানে উনি কি ভাবছেন এইটা? কারণ যন্ত্রে পরিণত করে এই ব্যাখ্যাটায় যখন যাচ্ছেন সেটা বড় ভয়ঙ্কর। যাই হোক, আগে কথাগুলো বলে নিই। কারণ রাষ্ট্র তখন প্রতিটা মানুষকে তার যন্ত্র হিসেবে দেখতে থাকে। আচ্ছা, যে আমার উদ্দেশ্য এটা, তোমাকে এটাকেই পালন করে আসতে হবে। যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। নীতিহীন জাতীয় স্বার্থের অধীনতা, মানে আমি মানুষ হিসেবে বুঝতে পারছি যে আমি অন্য সময় থাকলে ওই অপরাধটা করতে পারবো না। আচ্ছা, কিন্তু যখন আমার মাথায় ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ ঢুকে যায় তখন দেশের স্বার্থে আমি এই অন্যায়টা করছি, কাজেই এটা অন্যায় নয়। আচ্ছা, এইটা মাথার মধ্যে ঢুকে যায়। আচ্ছা, মানে সুস্থ অবস্থায় থাকলে যেটা মানুষ করতে পারে না, কিন্তু যখন ন্যাশনালিজমের মন্ত্র পাঠ হয়ে যায় তখন আর ওইসব মানবতা, সহানুভূতি এসব জায়গাগুলো থাকে না। আচ্ছা, ব্যক্তিসত্তা ধ্বংস হয়ে যায়। আমার নিজস্বতা কিছু আছে এবং সেটা রাষ্ট্রের শুনতে হবে, শোনার দায়িত্ব রাষ্ট্রের, সেই জায়গাটা কিন্তু থাকে না। মানে বিকল্প পথ আমার দেখানোর আছে, রাষ্ট্র আমার শুনবে না। এটা হয় কারণ শাসক তখন নিজেকে রাষ্ট্র ভাবতে থাকে। জাতীয়তাবাদের মজাটা হচ্ছে এইটা, যে আমি ভারতীয় হয়ে যেতে পারি, কিন্তু যখন আমি শাসক আমি যেটা বলছি মানে সেটা সমগ্র জাতি বলছে। এই যে একটা বিষয় চেপে যায়, এরা অঙ্গাঙ্গিভাবে আসে। এটা আমাদের দেশেও লক্ষ্য করা যাবে যে প্রধানমন্ত্রী সমালোচনা করা মানেই দেশের সমালোচনা করা হয়ে গেল, রাষ্ট্রদ্রোহিতা হয়ে গেল, এটা আসে। এই ঝোঁকটা কিন্তু থেকে যায়, ফলে একটা বাধা তো তৈরি হয়, যান্ত্রিকতা তো আসেই। হ্যাঁ, তাহলে রবি ঠাকুরের মতে বা ভাবনায় শাসনতন্ত্র কেমন হওয়া উচিত? এখন শাসনতন্ত্রের দুটো দিক উনি বলছেন, একটা হচ্ছে সমাজভিত্তিক শাসন, আর একটা হচ্ছে রাষ্ট্রভিত্তিক শাসন। আচ্ছা, সমাজভিত্তিক শাসন কাকে বলে? সমাজভিত্তিক শাসনের সংজ্ঞাটা এইরকম মোটামুটিভাবে সহজ করে খুব, যে শাসন ব্যবস্থা সমাজের রীতি, ধর্মীয় রীতি, সামাজিক নীতি, আচার, পারস্পরিক সম্পর্ক ও নৈতিকতার ভিত্তিতে গড়ে ওঠে, তাকে সমাজভিত্তিক শাসন বলে। যেমন আমরা যদি ট্রাইবাল সমাজে যাই, তাদের মধ্যে কি সংস্কার আছে, কুসংস্কার আছে, এগুলো আমরা যাচ্ছি না, কিন্তু তাদের সমাজ এই আমাদের আইন বা সংবিধান কি বলে সেসব নিয়ে তারা এত ভাবে না। তারা কিন্তু তাদের মতো করেই চলে। তা তাদের কি তাদের অগ্রগতি বন্ধ হয়ে গিয়েছে? না, আমরা তো দেখছি তাই অনেক বহু ট্রাইবাল গোষ্ঠীর মানুষ অনেক পড়াশুনো করছে এবং তারা কিন্তু দিব্যি এগিয়ে আসছে। রাষ্ট্রীয় আইন কানুন এসবের তারা খুব একটা মারাচ্ছে, তাদের মতো করে জীবন কাটাচ্ছে। সেখানে হয়েছে কি, তাদের মধ্যে পারস্পরিক একটা সহযোগিতা আছে, যে সেটা হতে পারে তাদের সেই পরিবর্তনটা 100 বছর পরে হতে পারে, যে নিজেরা নিজেদের মধ্যে লেনদেন করছে কোনো একটা বিষয় নিয়ে, হতে হতে মনে হচ্ছে না এই ব্যাপারটা এখন আর থাকা উচিত না, সেটা নিজেরাই সরায়। রাষ্ট্র কি করে, খুব দ্রুত এগোবার জন্য তার পছন্দ মতো কিছু আইন চাপিয়ে দেয়। এখন বলতে পারেন যে গণতন্ত্র মানে তো সাধারণ মানুষের শাসন। এখন এই গণতন্ত্রের পিছনে কারা আছে, এখানে একটা কূট প্রশ্ন। সত্যি সত্যি আমরা যেটাকে ডেমোক্রেসি বলি, যে পুলিশি ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা, সত্যি সত্যি তার সুবিধে কারা পায়? যারা সুবিধাটা পায় তারাই মোটামুটি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে যেতে বা যেভাবেই হোক তারা পার্লামেন্টে যায়, এটা সব দেশে। এবং তারা তাদের শ্রেণীগত অসুবিধাটাকে গোটা রাষ্ট্রের অসুবিধা বলে চালিয়ে দেয়, এবং ফলে সেইটাকে সে গোটা রাষ্ট্রের উপর চাপানোর চেষ্টা করে। এটাই তো ঘটনা ঘটে। তো রবীন্দ্রনাথ বলছেন যে রাষ্ট্রভিত্তিক শাসন মানুষের স্বকীয়তাকে নষ্ট করে দেয়।
আচ্ছা। শাস্তি নির্ধারিত হয় একটা নির্দিষ্ট আইনের বলে, যেটা সামাজিক ক্ষেত্রে কিন্তু একটা পারস্পরিক আপোষ, বোঝাপড়া, ভুল বোঝাবুঝি, ক্ষমা করাকরির ব্যাপার আছে। রাষ্ট্রের আইন কিন্তু অপরাধীকে অপরাধীর মতোই শাস্তি দেয়, কোনো ক্ষমার জায়গা নেই, কোনো সংশোধনের জায়গা নেই। তাই এইটা বলছেন যে রাষ্ট্রভিত্তিক শাসন ব্যবস্থাটা আপাত দৃষ্টিতে হয়তো খুব অগ্রগতিজনক বলে মনে হতে পারে, কিন্তু এর স্ফুরণ বেশি দিন না, একে কোথাও একটা থামতে হয়। হ্যাঁ। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার জাতীয়তাবাদ গ্রন্থে বিশেষ করে মানে ভারতীয় জাতীয়তাবাদ এই প্রবন্ধে ব্রিটিশ পূর্ব শাসন এবং ব্রিটিশ শাসন ব্যবস্থার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিন্তু পার্থক্য তিনি তুলে ধরেছেন। ওইভাবে গুছিয়ে বলেনি, গোটা জায়গাটা ছড়িয়েছি কি আছে আর কি, সেটাকে একটু জিস্ট করে করতে হয়। তো সেটা একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়, যদিও রবীন্দ্রনাথ এসব উদাহরণ দিয়ে দেখাননি, শুধু বলে গেছেন যে আমাদের মধ্যে সামাজিক শাসন ছিল, নিজেদের লেনদেন ছিল, একটা পারস্পরিক সহাবস্থান, এইসব কথাগুলো বলে গেছেন। আজ একটু উদাহরণ দিয়ে বোঝা যায়। এই যে ভারতবর্ষে এতগুলো সাম্রাজ্যের উত্থান পতন ঘটেছে, সভুণ্ডল পাঠান মোগল এক দেহ হলো লীন, রবীন্দ্রনাথ নিজেই বলছে। প্রত্যেকে শাসক হয়েছে, প্রত্যেকেই রাষ্ট্র চালিয়েছে বা রাজ্য চালিয়েছে। কোথাও আমরা দেখব না তারা ভারতবর্ষের জনসাধারণের যে সমাজের যে আভ্যন্তরীণ সংস্কার, রীতিনীতি, এগুলোই তারা কেউ হাত দেয়। তোমরা বাবু যা পারো করো, আমি দিনের শেষে দেখবো তুমি আমার চৌথ দিয়েছো না স্বদেশমুখী দিয়েছো না কি দিয়েছো আমি দেখে নেবো। আর যদি খুব অসুবিধা হয়, রাজা নিজেই ক্ষমা করেছে যে আচ্ছা ঠিক আছে ওখানে দিতে হবে না, বা ওখানকার শাসককে জানিয়েছে, বা স্থানীয় যে শাসক, আমাদের মানে যে মুখিয়া ব্যবস্থা, হ্যাঁ, এই পঞ্চায়েত গোষ্ঠী প্রথা, এইগুলোই তো আছে। এরাই তো নিজেদের মতো করে একটা শাসন ব্যবস্থা বা রীতিনীতি, রিচুয়ালস কেমনভাবে চলবে সেগুলো ঠিক করেছে। এটা ছিল আগের অবস্থা। ও যতই আমরা বলি যে এরকম একটা অপপ্রচার আছে যে বাংলাদেশে এসে মুসলিমরা সবকে মুসলিম শাসকরা সবাইকে মুসলিম করে দিচ্ছে, এটা আংশিক সত্যি, পুরোটা সত্যি বলা যায় না। কারণ মুসলিমদের হাত ধরেই তো বাংলা ভাষা, যেটা রামায়ণ মহাভারত বা অনুবাদ সাহিত্য হয়েছে, তারা তো এগুলোকে গুরুত্ব দিয়েই অনুবাদ করিয়েছে। আবার শ্রী চৈতন্যদেব হয়েছে, আবার চৈতন্যদেব যখন হোসেন শাহের কাছে যাচ্ছেন তার অধিকার দাবি করে, সেও তো দিয়েছেন, তিনি তো চাপিয়ে দিচ্ছেন না। এটা গোটা রাষ্ট্রের ক্ষেত্রে সত্যি। আলাউদ্দিন খলজির কথা বলতে পারেন, তিনি রেশনিং সিস্টেম ব্যবস্থা করেছেন, এগুলো করেছেন, কিন্তু ভারতের আভ্যন্তরীণ যে সংগঠন, তার যে ভিত, সেগুলোই হাত দেওয়ার কেউ চেষ্টা করে না। কিন্তু ব্রিটিশরা যখন এলো তখন একটা জাতি হিসেবে এসছে। এইটা উনি বলছেন খুব সুন্দরভাবে যে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, ভারতে জাতীয়তাবাদ, একদম শেষ প্রবন্ধ যেটা বলছে যে ব্রিটিশরা যখন এসছে একটা জাতি হিসেবে এসছে। এর আগে পর্যন্ত যত শাসক বা রাজ্য দখলকারীরা এসছে তারা কিন্তু জাতি হিসেবে আসেনি, তারা গোষ্ঠী হিসেবে এসছে। তারা কি চেয়েছে যে একটা বাবু সাম্রাজ্য চালাবো, সেখানে তারা আমাকে দিনের শেষে কর দেবে, আমি একটু ভালোভাবে চালিয়ে নেবো, তার কিছু অসুবিধা থাকলে আমি দেখবো। মানে খুব যে প্রজা দরদি হয়ে গেছে এমনটা ভাবার জায়গা নেই, কারণ প্রজারা নিজেদের স্বাচ্ছন্দ্য নিজেরাই চালিয়েছে, দিনাতিপাত নিজেদের এতেই করেছে। রাজা বড়দের কী করেছে, রাস্তাঘাট, একটু চিকিৎসালয় বা একটু বৃক্ষরোপণ, এই সব কাজটাজগুলো করেছে। মানে খুব যে বিজ্ঞান ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে সেটাও নয়, সেটাও চলতো। স্থানীয় যারা প্রশাসক, তাদের দাক্ষিণ্যে কোথাও টোল, মক্তব, মাদ্রাসা, এগুলোই চলত। শাসক কিন্তু এসবে হাত দেয়নি যে তুমি কি শিখবে, কি পড়বে, এটা কিন্তু কখনো বলেনি। যেটা ইংরেজ আমলে এসে, ব্রিটিশ আমলে এসে হলো। তাহলে লড়াইটা কিরকম হলো, একটা জাতি নয়, এমন একটা ভূখণ্ডের মানুষ জাতি হয়ে ওঠেনি, তাদেরকে শাসন করতে এলো একটা জাতি। লড়াইটা ভীষণ অসম। যারা চলতো সামাজিক সংগঠনের ওপর ভিত্তি করে, তারা মুখোমুখি হচ্ছে জাতির বিরুদ্ধে। এই অসাম্যটা কিন্তু রবীন্দ্রনাথ দেখাচ্ছেন তার ন্যাশনালিজমে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে তা বলা যায় যে ভারতীয় সমাজের যে মূল আত্মাকেই তারা ধ্বংস করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এটাই তাহলে আমরা বলতে পারি। তাহলে জাতীয়তাবাদ তাহলে টিকে থাকে কি করে? এইখানেই মোক্ষম প্রশ্ন। আচ্ছা, যেটা বিষয় যে জাতীয়তাবাদ টিকে থাকার কারণ কি, আসলে এইখানে রবীন্দ্রনাথ একটা ভয়ঙ্কর কথা বলেছেন, যার জন্যে তার ন্যাশনালিজম গ্রন্থটা আমেরিকায় এবং ব্রিটেনে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। এবং কি বলেছিলেন তাহলে তিনি যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে, এক,
জাতীয়তাবাদ ধনতন্ত্রকে রক্ষা করে। কীরকম না, জাতীয়তাবাদ জাতিকে একটি যান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে এবং সেখানে মানবিকতা নয়, রাষ্ট্রের শক্তি ও লাভই তখন মুখ্য। রাষ্ট্রশক্তির মাধ্যমে ধনতন্ত্র নিজের স্বার্থ রক্ষা করে। বড় বড় কর্পোরেশন ও ব্যবসা প্রতিষ্ঠান সরকার ও প্রশাসনের মদতে চলে। শ্রমিক, কৃষক বা সাধারণ মানুষ নয়, পুঁজি ও মুনাফা হয়ে ওঠে জাতির মূল চালিকা শক্তি। 2 নম্বর কি বলছেন, যে ধনতন্ত্র আবার পাল্টা জাতীয়তাবাদকে উস্কে দেয়। ধনতন্ত্র বাজার, সম্পদ ও শ্রমিক খুঁজতে নতুন নতুন জায়গায় যেতে শুরু করে এবং এই বিস্তারবাদকে ন্যায্যতা দেওয়ার জন্য জাতীয়তাবাদের নামে যুদ্ধ, উপনিবেশিকতা ও আধিপত্য প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ জাতীয় স্বার্থের নামে মূলত ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করা হয়। মানে বিষয়টা হচ্ছে যে পুঁজি যখন বেড়ে ওঠে বা উৎপাদন যখন বেড়ে উঠছে, তখন সেটাকে বিক্রি করার জন্য একটা বাজার খুঁজতে হবে। তা কেউ তো আর নিজের দেশের শ্রমিক কৃষককে বঞ্চিত করে বাজার ছেড়ে দেবে না। তাহলে সেই ভূখণ্ডের বাজারটা দখল করতে হলে কী করতে হবে, তাকে আক্রমণ করতে হবে। এখন এমনি এমনি আক্রমণ করা যায় না, করতে গেলে আমাদের নিজেদের দেশের, মানে যে দেশ আক্রমণ করবে সেই দেশের কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তারা প্রতিবাদ করবে, গণপ্রতিরোধ গড়ে তুলতে পারে। তাই আগে থেকে ধনতন্ত্র কী করে, রাষ্ট্রকে কাজে লাগায় তার নিজের যে লক্ষ্যগুলো আছে সেগুলোকে পূরণ করার জন্য। কিভাবে করে, বোঝাতে শুরু করে যে আমরা হচ্ছি সবচেয়ে উন্নত জাতি, আর আমাদের আশেপাশে যারা আছে তারা সবই অসভ্য, তাদের বেঁচে থাকার কোনো নিকৃষ্ট, তাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তা আক্রমণ করার একটা অজুহাত খুঁজতে হবে, নিজের দেশের মানুষের মনগুলোকে একটু বিষিয়ে তুলতে হবে। সেই গল্পের মতো যেখানে বাঘ মেষ শাবককে খাবে বলে চিন্তা করছে, তুই জল নোংরা করিস নি তো কি হয়েছে, তোর বাবা করেছিল, তোর ঠাকুরদা করেছিল, মোটামুটি একটা অভিযোগ তুলে আক্রমণ করতে যেতে হবে। এবং এই ধরনের মিথ্যে কথা বা অপপ্রচার চালাতে নিজের দেশের মানুষের মনগুলোকে প্রতিবেশী দেশ বা অন্য ভূখণ্ডের মানুষের প্রতি একটা বীতশ্রদ্ধ করে তোলা হয়। তখন তারা আর এই আক্রমণটাকে আগ্রাসন ভাবতে পারে না, হিংস্রতা ভাবে না। একটা জাতীয়তাবাদী ধারণায় মনে করে যে এটা আমার নৈতিক অধিকার, যেটা জাপানের লোকেরাও ভেবেছিল, জার্মানির লোকেরাও ভেবেছিল, ইতালির লোকেরাও ভেবেছিল, ইংল্যান্ডের লোকেরাও ভেবেছিল। এটা করেছে তারা। এবং এই দুজনে মিলে, রাষ্ট্রশক্তি এবং ধনতন্ত্র দুজনে মিলে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, যেটা রবীন্দ্রনাথ ন্যাশনালিজমে তুলে ধরেছে। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সমাজকে স্বাভাবিক সংগঠন বলছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। বলছেন কেন, কারণটা কি? কারণ একটাই, সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে রাষ্ট্র উপর থেকে সব আইন কানুন চাপিয়ে দেয়, জাতির অন্তরের কথা বোঝে না। ছোট ছোট যে খানাখন্দ মানুষের মধ্যে ছোট বড় পার্থক্য বা ভাবনা চিন্তাগত পার্থক্য, সংস্কৃতিগত পার্থক্য, ভাষাগত নিজস্বতা, এগুলোকে রাষ্ট্র কখনো গুরুত্ব দেয় না, কিন্তু সমাজ এই ছোট ছোট ব্যাপারগুলোকে গুরুত্ব দেয়। আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে। উপজাতিদের মধ্যে একরকম ব্যবস্থা রয়েছে, ধর্মীয় ক্ষেত্রে তাদের একরকম ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থা রয়েছে। তা তারা কি করতে পারে না, তারা নিজেদের মধ্যে একটা গোষ্ঠীবদ্ধ হয়ে তারা নিজেদের মূল্যবোধ নিজেরা তৈরি করে, নিজেরাই তৈরি করে। তারা কিভাবে চলবে, তাদের দিনাতিপাত কি হবে, তারা শিকার করে এগোবে নাকি চাষবাস করে এগোবে, এই ব্যাপারগুলো তারা নিজেরা ঠিক করে। হ্যাঁ, তার মানে এই নয় যে তারা খুব মসৃণ অবস্থায় যাচ্ছে, তা তো না। রবীন্দ্রনাথ একটা দারুণ মজার কথা বলছেন, এই যে সামাজিক সংগঠনে চলা বা সামাজিক শাসনের মধ্যে দিয়ে চলা, এটা যে খুব মসৃণ তা নয়, চারিদিকে পাথর ছড়ানো আছে, পাথর আমাদের পায়ে লাগে, কিন্তু সেইটাকে তো আমরা মানিয়ে নিয়ে এগোই, তার মধ্যে কিন্তু কোনো চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই। কারণ আমি জানি আমার এই অসুবিধাটা আছে, আমাকে এভাবে চলতে হবে, এটা নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া। কিন্তু নেশানের যে জুতো আমরা পরেছি, সে জুতো এতই টাইট যে একটা পাথর ঢুকে গেলেও বড় অসহ্য হয়, তখন আর চলা যায় না। তো সেই জন্য বলছেন যে অসুবিধা থাকুক, কিন্তু সামাজিক সংগঠন একটা স্বাভাবিক সংগঠন, এখানে ধর্ম সংস্কৃতির চর্চা হয়, নৈতিক মূল্যবোধে তাদের মতো করে, তাদের যে ভাবনাটা, মানে বিবাহ ব্যবস্থা কেমন হবে, মণিপুরের উপজাতিদের মধ্যে একরকম, সেখানে দেখা যায় কোথাও ছেলেকেই মেয়ের বাড়িতে গিয়ে 1 বছর ট্রায়াল দিতে হয় যে সে জামাই হিসেবে যোগ্য কিনা, আবার কোথাও দেখা যায়
যে ছেলে মেয়ে নিজেরা বিয়ে করে পালিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কে গাছের উপর উঠে বসে আছে, মেয়েকে গিয়ে বলতে হয় আমি তোকে ভিক্ষে করে খাওয়াবো, এই তো তাদের মধ্যে আছে। এখন জোর করে তুমি যদি চাপিয়ে দিতে চাও রাষ্ট্রীয় আইন, সেখানে বড় বিপদ হয়ে যায়। হ্যাঁ, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার পশ্চিমী জাতীয়তাবাদ হ্যাঁ, এটি প্রবন্ধে ব্রিটিশ জাতির শাসনের কিছু নেতিবাচক দিকের কঠোর সমালোচনা। হ্যাঁ, অবশ্যই ভারতবর্ষের পক্ষে ব্রিটিশ শাসনের পশ্চিমে জাতীয়তাবাদ প্রবন্ধে ব্রিটিশ জাতির শাসনের কিছু নেতিবাচক দিকের সমালোচনা করেছেন। তিনি কি নেতিবাচক দিকগুলো দেখাচ্ছেন? যে জাতি হিসেবে ব্রিটিশরা এসে ভারতবর্ষের কোন কোন জায়গাগুলো আঘাত করলো, সেটা কি এক, যান্ত্রিক জাতীয়তাবাদ আরোপ করেছে। অর্থাৎ ভারতবর্ষ যে জাতীয়তাবাদের সাধনা করছে সেটা ভারতবর্ষের মাটির সঙ্গে মিলছে না। ভারতবর্ষের সমাজের যে স্বাভাবিকতা সেটাকে ধ্বংস করছে রাষ্ট্রীয় আইন দিয়ে। আগে হতো কি, সামাজিক আইন দিয়ে আমাদের বিভিন্ন অঞ্চল তার নিজের মতো করে চলতো, রাজা তার মতো করে সাম্রাজ্য চালাতেন। কত রাজা গেছে এসছে, প্রজারা তার কিন্তু কোনো খোঁজ রাখেনি। রাজা বদলেছে, প্রজারা প্রজাদের মতো আছে, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। আইন দিয়ে সবাইকে এক জায়গায় এনে তাদের যে স্বাভাবিকতা সেটাকে বিনষ্ট করছে। আচ্ছা, সবচেয়ে বড় কথা, মানুষগুলো আত্মকেন্দ্রিক এবং অনৈতিক হয়ে উঠেছে। আচ্ছা, তাদের মধ্যে ন্যায় নীতিহীনতার একটা প্রবণতা দেখা দিয়েছে। ভারতের মন ও আত্মা, ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সে বিশ্বাস করে তার বৈচিত্র্য আছে, আবার পাশাপাশি সহাবস্থানও আছে। সেই জায়গাটা কিন্তু বিনষ্ট হয়ে গেল ব্রিটিশরা আসার পর। তাদের যে জাতীয়তাবাদী ধারণা আমাদের উপর আরোপিত হওয়ার পর এই ব্যাপারগুলো ঘটে গেল। আচ্ছা, তাহলে ইতিবাচক দিক তাহলে কিছুই ছিল না? ছিল ছিল, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু রবীন্দ্রনাথ ওভাবে পুরো ওখানটায় কিছু বলেননি, কিন্তু তার মোটামুটি মনোভাব থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে, হ্যাঁ, ব্রিটিশরা এসছেন, ব্রিটিশদের হাত ধরে পাশ্চাত্য দর্শন এসেছে, পাশ্চাত্য সাহিত্য এসেছে, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান এসেছে, কিন্তু এগুলোকে আমাদের মাটির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ব্রিটিশরা সে চেষ্টা করেনি। তারা ভারতবর্ষের যে আত্মার কথা, সাধারণ মানুষের যে মূল মূল্যবোধ, সেটাকে আদৌ বোঝার চেষ্টা করেনি। মানে না, পড়াশুনোর ব্যবস্থা তারা করেছে, স্কুল তৈরি করেছে, কিন্তু সেখানে তারা কি শিখিয়েছে? ভারতবর্ষের উন্নয়ন কিভাবে হবে, ভারতবর্ষের সমস্যা কি, এগুলো কি শিখিয়েছে? তা তো করেনি। তারা কি করতে চেয়েছিল? কিছু কেরানি মুৎসুদ্দি তৈরি করবে, যে কিনা তার শাসনতন্ত্রকে বজায় রাখার চেষ্টা করবে। তাই এরকম জ্ঞান বিজ্ঞান নিয়ে আমি কি করব? তবে আবারও বলছেন যে ব্রিটিশদের হাত ধরেই কিন্তু পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, যুক্তিবাদ, এগুলো ভারতের মাটিতে প্রচিত হয়েছে। অবশ্যই আমাদেরও দায়িত্ব সেগুলোকে নিজের মতো করে গ্রহণ করা, এটা তিনি স্বীকার করছেন। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পশ্চিমী জাতীয়তাবাদ, এই প্রবন্ধে ব্রিটিশ শাসনের পূর্ববর্তী ভারতে শাসন ব্যবস্থা তিনি কিছু ইতিবাচক বা তিনি কিছু নেতিবাচক দিকও তিনি, হ্যাঁ, ব্রিটিশ শাসনের পূর্বে কি ছিল? আগেই বলছি যে আগে কিন্তু জাতির শাসন ছিল না। ইতিবাচক দিকটা তিনি কম তুলে ধরেছেন, নেতিবাচক দিকটা তিনি বেশি তুলে ধরেছেন। তো বিশেষত সমাজ এবং রাষ্ট্র গঠনের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে তিনি কথা নিশ্চয়ই বলেছেন। হ্যাঁ, তাহলে তিনি দেখিয়েছেন কিভাবে ভারতের নিজস্ব সমাজ ব্যবস্থা ছিল আত্মিক ও মানবিক। আবার কিছু দুর্বল দিকও ছিল নিশ্চয়। তাহলে আমাদের এখানে ইতিবাচক নেতিবাচক দিকগুলো মোটামুটি আমরা বুঝে গেলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই প্রবন্ধে পশ্চিমী জাতীয়তাবাদকে একটি গুরুতর বিপদ বলে চিহ্নিত করেছেন কেন? দুটো মূল যুক্তি, অনেক আছে, দুটো কথা বলি। এক, এই যে পশ্চিমের যে জাতীয়তাবাদ, এটা একটা মানসিকতা তৈরি করে যুদ্ধ ও দখলদারির প্রবণতা, অন্য দেশকে দখল করে দাও, নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করে। আর দুই, সমাজ ধ্বংসকারী, সমাজের যে একটা নিজস্ব বন্ডিং আছে সেইগুলোকে একেবারে ভেঙে চুরে শেষ করে দেয়। আমাদের যে সামাজিক লেনদেন, নিজেদের মধ্যে বিশ্বাস, এই জাতীয়তাবাদ সেটাকে আর রাখতে দেয়নি। বলছেন পশ্চিমে জাতীয়তাবাদ সমাজকে দুর্বল করে দেয়। যেখানে আগে ধর্ম, সংস্কৃতি ও পারস্পরিক সম্পর্ক ছিল সমাজের ভিত্তি, সেখানে এখন শুধুই কর্পোরেট ক্ষমতা ও রাষ্ট্রশক্তি কাজ করে। অর্থাৎ একেবারে সমাজের মূলে গিয়ে আঘাত করে ব্রিটিশের এই জাতীয়তাবাদ, মানে পশ্চিমের এই জাতীয়তাবাদ। ঠিক আছে,
তাছাড়া এটা বিশ্ব মানবতার একটা অন্তরায়। অন্তরায়। মানুষে মানুষে যে মিলবে, জাতির ভিত্তিতেই যদি ভাগ হয়ে থাকলো তাহলে মানুষে মানুষে মিল হয় মিল করে। হ্যাঁ। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদকে সংগঠিত স্বার্থপরতা, মানে বলছেন অর্গানাইজ সেলফিশনেস। হ্যাঁ, অর্গানাইজ সেলফিশনেস তিনি বলেছেন, যা সমাজ এবং মানবতা উভয়ের জন্যই হুমকি। এই কারণে তিনি পশ্চিমী জাতীয়তাবাদকে অতিমাত্রায় বিপজ্জনক বলে মনে করছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এটা জাপানি জাতীয়তাবাদের প্রবন্ধেই তিনি উল্লেখ করেছেন। তার আগে নেশন সম্পর্কে উনি কি বলছেন, সেইটা একটু হচ্ছে যে পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল এই দুটোর একটা ইউনিট যা গোটা রাষ্ট্রের মানুষের মধ্যে বিরাজ করতে থাকে। আচ্ছা, মানে রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা ধারণা, একটা গোষ্ঠীবদ্ধতা গোটা জাতির মধ্যে যখন কাজ করে তখনই একটা জাতি ধারণা তৈরি হয়। আচ্ছা আচ্ছা। তাহলে এর সঙ্গে অর্থনীতি ব্যাপারটা কিন্তু উনি জুড়ে দিচ্ছেন। মানে আমরা এতদিন প্রথাগত জাতি বা জাতীয়তা সম্পর্কে যেগুলো ভেবে এসেছি সেগুলো চেনা পথে তিনি হাঁটছেন না। আচ্ছা। জাতির সঙ্গে অর্থনীতি জড়িয়ে থাকে আর ক্ষমতা জড়িয়ে থাকে, এইটা তিনি বারবার পরিষ্কার করছেন। আচ্ছা। কেন বলছেন? জাপানে গিয়ে ওই কথাটা বলতে থাকলেন কেন? জাপানে গিয়ে বলতে থাকলেন একটাই কারণে, কারণ তখনও জাপান সেইভাবে তার নিজ মূর্তি ধারণ করেনি, কিন্তু কিছু কিছু ঐতিহাসিক ঘটনা তিনি লক্ষ্য করেছেন। জাপানের কাণ্ড কারখানা, জাপান চীনকে আক্রমণ করেছে, কোরিয়াকে দখল করেছে, করে শুধু দখলই করেনি, তাদের উপরে নিজেদের সংস্কৃতি ভাষা এগুলো চাপানোর চেষ্টা করেছে। একই সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সেগুলোকেও দখল করছে। প্রথম চীন জাপান যুদ্ধ হচ্ছে, সেখানে গণহত্যা হচ্ছে রীতিমতো। বক্সার বিদ্রোহে জাপান অংশগ্রহণ করছে, কাদের সঙ্গে? ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড, এদের সঙ্গে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে যাচ্ছে। মোট কথা চীনটাকে যেমন একদিকে আফ্রিকাটাকে সবাই লুঠের মাল হিসেবে ভাগ করে নিতে চাইছিল, চীনটার ক্ষেত্রে সেরকম হচ্ছিল, তার মধ্যে জাপান একটা বড় অংশীদার। কেমন? ফলে এগুলো তিনি লক্ষ্য করেছেন, করাটার পর বলছেন যে না, ওখানে কি বলছেন যে আপনাদের সংস্কৃতি খুবই সুন্দর, আপনারা যে নিজস্ব বাঁচিয়ে রেখেছেন, নিজস্ব সংস্কৃতি বাঁচিয়ে রেখে, এগুলো খুব ভালো। এগুলো শুনে জাপানিরা খুব খুশি পাবো যে আমাদের ঐতিহ্যের একটা সুনাম হচ্ছে। ওখানে আপনাদের শিল্পবোধ, সংস্কৃতিবোধ আমার দারুণ লাগে যে দারুণভাবে আপনারা টিকিয়ে রেখেছেন। কিন্তু পাশাপাশি পশ্চিমা জাতীয়তাবাদকে মোটামুটি আপনারা আত্মস্থ করেছেন, কিন্তু সেই জাতীয়তাবাদ যদি আপনাদের নিজস্বতাকে ধ্বংস করে ফেলে তার মূল্য কিন্তু আপনাদের দিতে হবে। কারণ আপনারা যে পথে এগোচ্ছেন, কারণ এই মূল্য আপনাদের অবশ্যই ধ্বংস ডেকে আনবে। এই ভবিষ্যৎবাণী যুক্তি, অবশ্যই যুক্তির, মানে রবীন্দ্রনাথ কোনো গুরু ঠাকুর ছিলেন না, এইভাবে যদি চলতে থাকে আপনারা শেষ হয়ে যাবেন। এবং ঘটনা হচ্ছে তাই। এবং পরবর্তী সময় যখন দেখা গেল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, কি ভয়ঙ্কর ব্যাপার, পার্ল হারবার বন্দরে বৈমানিকরা নিজেরাই বিমান নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন, নিজেরা মৃত্যু জেনেও। শেষ মূল্য তো দিতে হলো হিরোশিমা নাগাসাকিকে। তাহলে জাপান আবার ফিরলো কেন? এটা অবশ্য ন্যাশনালিজমের নেই, আসলে জাপানের মধ্যে নিজস্ব একটা মূল্যবোধ কোথাও লুকিয়েছিল। নারায়ণ সান্যালের এই গল্পটা বলতে শুনলে ভালো লাগে, যে নারায়ণ সান্যালের হে হংস পতাকা বলে একটা বই আছে, সেখানে যে যিনি বায়ুসেনার প্রধান তার কাছে চিঠি এসছে যে পার্ল হারবারের পর তো আমেরিকা ভীষণভাবে আক্রমণ করেছে, জাপান পর্যদুস্ত। একটা চিঠি এসে গেল বায়ুসেনার প্রধানের কাছে যে আমরা আত্মসমর্পণ করতে যাচ্ছি, আর কাউকে পাঠানোর দরকার নেই। তো সেটা উনি বুঝেছেন এবং সেনাপ্রধান এসে অন্য সৈনিকদের বলছেন যে দেখো, আমি চিঠিটা এখনো পাইনি, কারণ আমার তো দুদিন ছুটি, কাজে আমি এখন অফিসে আসিনি, যদিও আমি চিঠি দেখে ফেলেছি, কিন্তু আমি তো এখন এতে আছি, আমি পাইনি। কাজে তোমরা এখনই আমার পূর্বের যে নির্দেশটা আছে সেটা কার্যকর করো। এবং সব ছেলেরা তখন বেরিয়ে গেল যুদ্ধে, একদম নিজেদেরকে উৎসর্গ করে দিল। তো তারপরে তার ভীষণ মানে বেদনা একটা তৈরি হলো, যে আমি এতগুলো ছেলেকে মরতে পাঠিয়ে দিলাম জানতে জানতে, জাতির দোহাই দিয়ে, তারা কোনো প্রশ্ন তোলেনি। তখনই তার একটা মূল্যবোধ তার মধ্যে জেগে উঠল, যে আমার ধর্মে তো বলা হয় যে এরকম অপমান করলে আমাকেও সেই যন্ত্রণাটা নিতে হবে, অন্যায় করলে। নিজে 4-5 জনকে ডাকলেন, ডেকে একটা বড় সোর নিয়ে নিজেই নিজের পেটে মেরে দিলেন। আচ্ছা। এবং প্রচণ্ড যন্ত্রণায় ছটকাচ্ছেন, সবাই তাকে ডাক্তারখানায় নিয়ে যাবে, তিনি রাজি হচ্ছেন না, যে এই যন্ত্রণাটা আমাকে পেতে হবে। তাহলে এই যে মূল্যবোধ, এই মূল্যবোধ কিন্তু জাপানের মধ্যে থেকে গিয়েছিল বলেই বিশ্বযুদ্ধের পরবর্তী সময় তারা কিন্তু আবার উঠে দাঁড়াতে পেরেছিল। রবীন্দ্রনাথ এটাই বলছেন যে তোমার যে মূল্যবোধ, তোমার যে ধ্যান ধারণা,
সেগুলো যেন জাতীয়তাবাদের পাল্লায় পড়ে নষ্ট না হয়ে যায়, ইতিবাচক ধ্যান ধারণা আর কি, নেতিবাচক না, আচ্ছা সেগুলো টিকিয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এবারে ভারত জাতীয়তাবাদ সম্পর্কে আসবো, তার আগে আমি কয়েকটা কথা বলে নিই। মানে টোটাল যেটুকু আমাদের আলোচনা হলো সেখানে আমরা বুঝতে পারছি এইটা যে আমাদের একটা বই আছে ট্রাইবাল ইনস্টিংক্ট, আমি আগে একবার বলেছিলাম, সেখানে ছিল ইন গ্রুপ বায়াস, আউট গ্রুপ বায়াস। মানে ইভলিউশনারি সাইকোলজি বলছে যে ছোট ছোট গ্রুপে আমরা বিভক্ত ছিলাম, অতএব সেই গ্রুপকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে তিনটে জিনিস, একটা সম্পদ তুমি রক্ষা করো, দুই তুমি সিকিউরিটি দাও, আর তিন তুমি প্রজননের জন্য তোমার সুরক্ষার ব্যবস্থা করো। এই তো তিনটে ব্যাপার। এই তিনটে ব্যাপারে ওই গ্রুপের যারা আছে তারা যদি গ্রুপের জন্য ডেভোটেড হয় কোনো কোশ্চেন না করে, অর্থাৎ আনুগত্য, তাহলে কিন্তু গ্রুপটা টিকবে, নাহলে গ্রুপটা ধ্বংস হয়ে যাবে। তো সেই যে আমাদের একটা বায়োলজিক্যাল প্রবৃত্তি, সেইটাই হয়তো আমার মনে হচ্ছে বেরিয়ে আসছে আর কি, যে সেইটা হয়তো কোথাও চলছে। কিন্তু এর পরে একজন বিখ্যাত বিজ্ঞানী মাইকেল মার্জেন্ডিজ বলে একজন, তিনি নোবেল পেয়েছিলেন। তিনি যেটা কাজ করেছিলেন সেটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। তিনি বলছেন যে আমরা যে ভাবনাগুলো ভাবি, সেই ভাবনাগুলো কিন্তু আমরা নিজেরাই আমার পরিবর্তন করতে পারি। আমাদের নিজের চিন্তা, আমাদের নিজেদের অভিজ্ঞতা, এগুলো দিয়ে পরিবর্তন করতে পারি। তাকে বলছি আমরা নিউরোপ্লাস্টিসিটি। যেখানে ডারউইন একটা কথা বলেছিলেন যে যদি একটা ছেলে জন্মগ্রহণ করে, তাকে যদি সবসময় আমরা মানে ধারাবাহিকভাবে এবং জোরপূর্বক এবং পুনরাবৃত্তিমূলক তাকে যদি ধর্মের কথাই বলি, তার মনে কিন্তু একটা ধর্মের নিউরাল সার্কিট এমন ফিক্সড হয়ে যায়, সে অন্য কিছু কথাকে নিতে পারে না এবং ভাবে যে ওই কথাটা আমার কাছে খুব ভয়ঙ্কর এবং শত্রু। এই বিষয়গুলোই মনে হচ্ছে আমার এই জাতীয়তাবাদ সম্পর্কে রবি ঠাকুরের যে মন্তব্য, সেটাই হয়তো কিছুটা ফুটে উঠছে, যদিও তখন তো এসব গবেষণা হয়। এইটা আমাকে এর আগেও একজন বলেছিলেন যে এটা তো আগে থেকেই আছে, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে আক্রমণ করে। তা আমি তাকে একটা কথা বলেছিলাম, আচ্ছা তুমি কোনটাকে মনে করো দূষণ আর কোনটাকে মনে করো যে প্রাকৃতিক ক্রিয়াকলাপ। ধরা যাক, যেটা আমি তাকে জীবনানন্দ দাশের একটা কবিতার উদাহরণ দিয়েই বলেছিলাম, আচ্ছা জঙ্গলে কিছু মানুষ আগুন জেলে গা গরম করছে, এটাকে কি তুমি দূষণ বলবে? কিন্তু একটা শহরের লোক গিয়ে জঙ্গলে, তার সোয়েটার আছে, সব আছে, তারপরেও সে শুকনো পাতা জোগাড় করে আগুন জ্বালছে, কোনটাকে দূষণ বলা হবে? অবশ্যই দ্বিতীয়টাকে, কারণ তার তো এটার প্রয়োজন ছিল না, তার তো লেপ কম্বল সব আছে, সেখানে ওটা বসে যাবে। আর ও যেটা করেছে সেটা প্রাকৃতিক ক্রিয়াকলাপ। বাঘ হরিণকে হত্যা করতে পারে, এটাকে কিন্তু পরিবেশ ধ্বংস বলে না, পরিবেশের স্বাভাবিক ক্রিয়াকলাপ হচ্ছে। আর তুমি গিয়ে যখন জঙ্গলে ধ্বংস করছো সেটা স্বাভাবিক না, কারণ তোমার ওটা দরকার ছিল। তবে ওই যখন ছোট ছোট গ্রুপ ছিল, হ্যাঁ তখনও প্রয়োজন থাকলেও, কিন্তু বর্তমান সময় তখন সেটা তো স্বাভাবিক স্বাভাবিক ক্রিয়াকলাপ। এটা তো আরো প্রয়োজনীয় সব নেই। ভোগবাদ, হ্যাঁ ভোগবাদ এমন একটা ভোগবাদ এই দুটো মোটামুটি এটাকে এখনো জিয়ে রেখেছে, যেটা আমাদের প্রয়োজনীয় টিকবে না, যেটা কোনো প্রয়োজনই নেই। ভোগবাদ না টিকলে ধনতন্ত্র টিকবে না। সেইটা বোঝানোর জন্য মোটামুটি তিনি একটা ন্যাশনালিজম বুঝিয়েছে। এখন সেই জায়গাটায় আমাদের মূল তাহলে চলে আসছি যে ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে তাহলে কবির বক্তব্য কি করে। ভারতীয় জাতীয়তাবাদ বলছে ভারতে শুরু থেকেই কোনো জাতি বলে কিছু ছিল না, ঠিক আছে? ভারতের আসল সমস্যা রাজনৈতিক নয়, সামাজিক। আমাদের দেশে নয়, প্রায় সব জাতির মধ্যেই সেটা দেখা যায়, বেশিরভাগ যারা এরকম ধনতন্ত্রের পাল্লায় পড়েনি। আমি রাজনৈতিক স্বার্থে, উনি বলছেন যে আমি শুধু রাজনৈতিক স্বার্থে বিশ্বাস করি না, পশ্চিমের রাজনীতি তাদের আদর্শকে প্রভাবিত করেছে, আমরা ভারতীয়রা এখন সেটারই অনুকরণ করছি। আমাদের মনে রাখতে হবে ইউরোপের মানুষ শুরু থেকেই জাতিগতভাবে এক ছিল এবং তাদের প্রাকৃতিক সম্পদও ছিল সীমিত, তাই তাদের সভ্যতা স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও বাণিজ্যিক আগ্রাসনের রূপ নিয়েছে। মানে ওদেরকে ওই বৈচিত্র্যের বিভিন্ন বৈচিত্র্যকে এক জায়গায় এনে তারপরে অন্যকে আক্রমণে চলো, এই সমস্যাটা ওদের ছিল না। আমাদের সমস্যা কিন্তু এইটা, মানে যখন উনি বক্তৃতার দিকে বলছেন যে আপনারা হয়তো বলবেন যে একটা জাতি যখন আপনাকে শাসন করছে তাহলে আপনারাও একটা জাতি হয়ে উঠুন, উঠে পাল্টা মারুন। উনি বলছেন এইটা কি সমাধান হতে পারে? এইটা কোনো সমাধান হতে পারে নাকি যে আমরা জাতি হয়ে? আমাদের তো এটা বিরাট সমস্যা। তবে চিন্তা করবেন না,
আমাদের আজকে যে সমস্যাটা ভোগ করতে হচ্ছে এটা আপনাদেরকেও করতে হবে। কারণ ধরা যাক একটা জাতি যখন গোটা বিশ্বকে দখল করে ফেলবে, তখন গোটা বিশ্ব মানে তো অনেকগুলো জাতি, তাদের মধ্যে সহাবস্থান হবে কি করে? উনি বলছেন যে আজকে আমরা যে সমস্যাটার মুখোমুখি, আপনারাও সেটার মুখোমুখি হবেন। কারণ ভারতবর্ষ দীর্ঘদিন ধরে বহু জাতির বাসভূমি হয়ে আছে এবং ভারতবর্ষ সাধনা করছে সেই সমস্ত জাতিগুলোকে সমন্বিত করবার, একটা সূত্রে বাঁধার। তিনি বুদ্ধের উপমা উদাহরণ দিয়েছেন, চৈতন্য, নানক, জৈন, এদের সবার কথা বলছেন যে এরা কিন্তু একরকমভাবে চেষ্টাই করছেন মানবিকতার সূত্রে সবগুলো জাতিকে বাঁধবার। মানে আজকে আমাদের যেটা সমস্যা, আমরা যদি রাস্তা পেয়ে যাই কিভাবে মানুষ এক সূত্রে গ্রথিত হবে, তাহলে জানবেন গোটা বিশ্ব রাস্তা পেয়ে গেল। আমরা এখনো পরীক্ষামূলক স্তরে আছি। কি অদ্ভুত কথা বলছেন, মানে ভাবলেও একটা অদ্ভুত লাগে যে ভারতবর্ষ যেন একটা সত্যিই পরীক্ষাগার, যেখানে প্রচুর জাতি রয়েছে, তারা নিজেদের মধ্যে লেনদেন করে একটা ঐক্যের জায়গায় আসার চেষ্টা করছে। আর গোটা বিশ্ব এখনো সেই সমস্যার মুখোমুখি হয়নি, হবে। মানে রবীন্দ্রনাথ বলার পরে মানে বলছেন যে আগামী দিনে হবে না আপনারা, কারণ বিজ্ঞান যেভাবে এগোচ্ছে গোটা পৃথিবীটাই তো একটা রাষ্ট্র হয়ে যাবে। এই কথাটাই বলছেন, বিজ্ঞান যেভাবে এগোচ্ছে, তা তখন কি করে সামলাবেন? কাজে আমাদের সাফল্যের উপরই নির্ভর করছে কিন্তু আপনাদের সমাধান, এটা বলছেন। তা ভারতের সমস্যা কোথায়? উনি একদম পরিষ্কার করে বলছেন যে জাতি বা বর্ণের সমস্যা। এবার বলছেন যে আমেরিকা যদি আমাকে এখন প্রশ্ন করে যে আপনাদের বর্ণ ব্যবস্থা ছিল, সেখানে এরকম নিচু তলার মানুষদেরকে অত্যাচার করা হতো, তা আমিও আপনাদের একটা প্রশ্ন করছি, আপনারা রেড ইন্ডিয়ান বা নিগ্রোদের কি চোখে দেখেন? তাদের সঙ্গে আপনারা স্বপ্ন সমন্বয় করতে পেরেছেন? তাই এরকম মুখে মুখে বললে কোন রাষ্ট্র সহ্য করে, আবার তাদের রাষ্ট্রে গিয়ে বললে? ফলে আমেরিকাতে ন্যাশনালিজম একটা সময় ব্যান্ড হয়ে গিয়েছিল। তা তিনি কিন্তু স্পষ্টভাবেই সে কথা বললেন। তাহলে ভারতের সঙ্গে সারা বিশ্বের তাহলে মিলটা, এটা আগেই বললাম যে মিলটা এই জায়গায় যে ভারতে যা ছিল সেটা আগামী দিনে গোটা বিশ্বকে মুখোমুখি হতে হবে। ইংরেজদের প্রতি যেটা ক্ষোভ ওনার তৈরি হয়েছিল সেটা হচ্ছে ইউরোপ তার বাইরের এবং ভেতরের অভ্যাসগুলো নিয়ে এতটাই গর্বিত হয়ে উঠেছে যে আমরা বিরাট কিছু, তো আমরা কাউকে গুরুত্ব দিই না এবং অন্যকে অপমান করতে তার এতটুকু বাধে না। খোঁজ নিয়ে দেখা যাবে যে ইউরোপ নিজেদেরকে এত সভ্য, অন্যদের সভ্য করার দায়িত্ব নিয়েছে, তারা দেখা যাবে জার্মান এবং ফ্রান্স ভারতবর্ষকে যেটুকু চেনে তারা সেটুকুও চেনে না। ভারতবর্ষকে তারা সেইভাবে ফুলে ফলে সমৃদ্ধ করতে পারেনি। আচ্ছা, বলছে পারার কথা ছিল। আচ্ছা, তাহলে এখন মানে এটা তো অনেক আলোচনা আছে, তো আমরা একদম সংক্ষেপে চলে আসছি। তাহলে শেষ পর্যন্ত আর কি, শেষ পর্যন্ত যদি আমরা দেখি যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল সেই সম্পর্কে ওনার একটা মন্তব্য ছিল এবং তারা হয়তো উনি একটা সমাধানও নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করেছেন, বলেছেন। সেটা বলছেন যে এইরকম যে ভারতবর্ষে কংগ্রেস গড়ে উঠেছে, প্রথমে রাজনৈতিক দল বা জাতীয়তা এসব ছিল না, তখন ওই আবেদন নিবেদন চলছে, কিন্তু যখন দেখলেন যে এভাবে হচ্ছে না, তখন একটা চিন্তা ভাবনা হলো যে আমরা আর আবেদন নিবেদনের দাবি করব। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে যে দাবিটা করছে সেটা ভারতবর্ষের সাধারণ মানুষের যে সত্যিকারের যে দাবি তার সঙ্গে মিলছে না, তার নিজস্ব শ্রেণীগত দাবি হয়ে যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে এক্সট্রিমিস্টদের অর্থাৎ চরমপন্থীদের আগমন ঘটছে। এই চরমপন্থীরা মানে সুরেন বাণিজ্যে বা এরা যারা করছেন, এরা গ্যারিবাল্ডি ম্যাটসিনির ইতিহাস বলছেন। আজ ওদের ওই জাতীয়তাবাদ কি আমাদের ভারতবর্ষের সঙ্গে মেলে? মানে গ্যারিবাল্ডি ম্যাটসিনি কথাটা বলেননি, উনি জাস্ট বললেন যে এক্সট্রিমিস্টরা যে জাতীয়তাবাদের কথা বলছেন তার সঙ্গে আমাদের ভারতবর্ষের মাটির কোনো যোগ নেই। তা সেই জাতীয়তাবাদ নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি, কতটা সফল হব বলা খুব মুশকিল, এটা বললেন উনি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ভারতের সম্পর্কে যেটা বলছেন যে বিভিন্ন বর্ণ, জাতি, ধর্ম এরা তো সহাবস্থানে ছিল, তাহলে ভুলটা কোথায় হয়ে গেল? ভুলটা হয়ে গেল এই, যখন একটা জাতি কিছুদিন এগোনোর পর কিছু সত্যের সন্ধান পায়, সেই সত্যকে যখন আঁকড়ে ধরে থাকে কিছুদিন, তারপরে নতুন সত্য খুঁজতে যায় না, তখন তার মধ্যে একটা স্থবিরতা আসে। এটা জাপানে গিয়ে বলছেন যে এশিয়া একটা সময় এত উন্নতি করেছে, তখন গোটা ইউরোপ ঘুমিয়েছিল, কিন্তু কখনো কখনো এরকম আসে একটা সত্যের সন্ধান পাওয়ার পর সেটাকেই উপভোগ করে করে কাটিয়ে দেয়, ভাবে এটাই চরম সত্য, আর কোনো এক্সপেরিমেন্ট করে না, এটা বলছেন। তো ফলে তাকে পিছিয়ে পড়তে হয়। ভারতবর্ষের সমস্যাটা হয়ে গেল যে বর্ণ ব্যবস্থা ছিল, বর্ণ ব্যবস্থাতে কী করতো বা যে বিভিন্ন ভেদাভেদ, তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি, এটা ঠিক আছে,
কিন্তু তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, এই নয় যে মাঝখানে দেওয়ালটা তুলে দেবো, আচ্ছা, তোমার মুখ দেখবো না, কিন্তু নিজেদের মধ্যে চলাচল, তুমি তোমার মতো থাকো কিন্তু আমার সঙ্গে একটা সম্পর্ক থাক, এইটা আমরা করিনি। আচ্ছা, সময় বদলায়, মানসিকতা বদলায়, পরিবর্তন নিয়ম, এটা আমরা বোঝার চেষ্টা করিনি। আচ্ছা, সেই গতিপথকে আমরা বুঝতে অস্বীকার করেছি বলেই, বুঝতে চাইনি বলেই আজকে আমাদের পিছিয়ে পড়তে হচ্ছে। আচ্ছা, এটাই তার শেষ কথা আছে। হ্যাঁ, মোটামুটি তাহলে এইটা মোটামুটি আমরা বর্তমান সময়েও দেখতে পাচ্ছি। ওই যেটা বললাম যে নিউরোপ্লাস্টিসিটির যে কথাটা বললাম, তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষের যে বহুত্ব, মানে বহু সংস্কৃতি, বহু ধর্ম, বহু বর্ণের মানুষ, তার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এই জাতীয়তাবাদের বা নেশানের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটি দাঁড়ায় না। দাঁড়ায় না বললেই তো হবে না। যেমন ধরুন আমাদের দেশে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে একটা অন্ধ আবেগ দেখা যায়, সেই অন্ধ আবেগের বলি হয় অসংখ্য নিরীহ মানুষ। তো আমরা এই আবেগগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি তার শিক্ষা হয়তো আমরা এই ন্যাশনালিজমেই পেয়ে গেছি। যেমন ধরুন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি, আমরা আমাদের বিজ্ঞানীরা বলেন যে আমাদের মস্তিষ্কে ঠিক আমাদের যে নিউরাল নেটওয়ার্কগুলো আছে, আমরা যদি শুরু থেকেই ঠিক সেইভাবে ট্রেন্ড করি তাহলে আমরা যেটা চাইবো সেটাই হতে পারি। অর্থাৎ আপনি উদারবাদী হবেন না আপনি সংরক্ষণবাদী হবেন বা সংরক্ষণশীল হবেন, সেটা কিন্তু ঠিক করে দেয়। তাহলে যদি আমরা স্কুল এবং কলেজে এমন পাঠ্যক্রম এবং শিক্ষকদের এমন ট্রেনিং দিয়ে আমরা কাজ করাতে পারি যেখানে প্রত্যেকটা মানবিক মূল্যবোধের পাঠ এবং যুক্তির পাঠ, যদি এইগুলো দিয়ে আমরা করাতে পারি তাহলে আমাদের মধ্যে মনে হয় আমাদের একদম শুরু থেকেই যে বীজটা ঢুকিয়ে দেওয়া হয় সেটা ঘৃণা এবং বিদ্বেষের বীজ, তাহলেই মনে হয় আমাদের ন্যাশনালিজমের আজকের যে আলোচনা করা ডাইভার্সিটি থাকবে, আবার ইউনিটিও থাকবে, তখন ভারত জাতি হিসেবে সার্থক অবশ্যই হবে। এবং তখনই হয়তো গোটা পৃথিবী হয়তো ভারতকেই হয়তো ফলো করবে। সেটা কিন্তু আমাদের সুযোগ আছে, কারণ ভারতবর্ষ নিজেই একটা পরীক্ষাগার। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।